হ্যালো ফ্রেন্ডস, বায়োনি নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। তো এবার আমি আলোচনা করব এন্ডোক্রিনোলজির এমসিকিউ। দেখো, এক্ষেত্রে মোট 50টা এমসিকিউ, এই যে সেট আছে এই সেটে মোট 50টা এমসিকিউ আমি রেখেছি। তো আজকে আমরা 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং পরের ক্লাসে আরো 25 এমসিকিউ নিয়ে আলোচনা করব। সুতরাং প্রথম কোয়েশ্চেন্স দেখো, এক্ষেত্রে বলছে হু ইজ রিগার্ডেড অ্যাজ ফাদার অফ এন্ডোক্রিনোলজি। তো এন্ডোক্রিনোলজি বিদ্যার জনক প্রধানত কাকে বলা হয়? অপশন এ দিয়েছে হ্যাডলে, অপশন বি দিয়েছে টমাস এডিসন, অপশন সি হচ্ছে বেলিস এবং স্টার্লিং এবং অপশন ডি হচ্ছে ক্যানন। সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে সেটি হলো অপশন বি, দ্যাট ইজ টমাস এডিসন। তো টমাস এডিসনকেই বলা হয় ফাদার অফ এন্ডোক্রিনোলজি। তো এন্ডো কথার মানে হচ্ছে উইদিন এবং ক্রাইন কথার মানে সিক্রেশন এবং লোগস কথার মানে হলো নলেজ, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যা কিছু সিক্রেশন হয় বিশেষত হরমোন, তো সেটাই হচ্ছে এন্ডোক্রিনোলজি এবং এন্ডোক্রিনোলজি বিদ্যার জনক যিনি, তো তিনিই হলেন টমাস এডিসন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 2-তে চলে যাই। হুইচ ইজ কারেক্ট স্টেটমেন্ট। এক্ষেত্রে কতগুলো স্টেটমেন্ট দিয়েছে এবং এই স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট হবে। দেখো, প্রথম যে অপশন দিয়েছে আর্লিয়েস্ট নোন হরমোন ইজ ইনসুলিন, সব থেকে একদম মানে মানুষ অনেক দিন আগে থেকেই কিন্তু ইনসুলিনের কথা জানতো। অপশন বি দিয়েছে নেম হরমোন গিভেন বাই স্টার্লিং, তো হরমোন শব্দটা এটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী স্টার্লিং। অপশন সি হচ্ছে সিক্রেটিন ওয়াজ দ্য হরমোন ফার্স্ট রেকগনাইজড বাই ইটস নেম গিভেন বাই বেলিস এবং স্টার্লিং। তো সিক্রেটিন হচ্ছে প্রথম হরমোন, তো সেই হরমোন প্রথম ডিসকভার্ড হরমোন আমরা বলতে পারি এবং এই প্রথম ডিসকভার্ড হরমোন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং এবং অপশন ডি হচ্ছে অল কারেক্ট। দেখো, এই সেট আমি এমনভাবে তৈরি করেছি একদম এন্ডোক্রিনোলজির একদম সিকোয়েন্সে আমি এক্ষেত্রে তৈরি করেছি। যেমন প্রথমে বেসিক আইডিয়া আমরা দেখবো এবং তারপরে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্ল্যান্ডগুলো সম্পর্কে আমরা দেখবো, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস। তো এই ডিফারেন্ট গ্ল্যান্ডসে প্রধানত কোন পোর্শনগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেগুলোই আমি এমসিকিউতে আমি রেখেছি। তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে অল আর কারেক্ট, মানে সমস্ত স্টেটমেন্টই কিন্তু কারেক্ট হবে। সিক্রেটিন প্রধানত ডিওডিনাম থেকে সিক্রেটেড হয় এবং ডিওডিনামের এনভায়রনমেন্টকে এটা কন্ট্রোল করতে সাহায্য করে, কারণ সিক্রেটিন স্টোম্যাক, লিভার ইত্যাদি বিভিন্ন অর্গানের উপর কাজ করে এবং তাদের সিক্রেশন প্রধানত ডিওডিনামের ইন্টারনাল এনভায়রনমেন্টকে ঠিক রাখতে হেল্প করে। তো এটাই হচ্ছে সিক্রেটিনের ফাংশন, এটাই কিন্তু প্রথম আবিষ্কৃত হরমোন। এরপর কোয়েশ্চেন্স আমরা চলে যাই। তো ফেরোমন ইজ একটো হরমোন। তো একটো হরমোন হচ্ছে সেই সমস্ত হরমোন যেগুলো কোনো এনিম্যাল বডিতে তৈরি হয় এবং তারপর সেটা এনভায়রনমেন্টে রিলিজড হয় এবং রিলিজড হওয়ার পরে সেগুলো কোনো একটা পার্টিকুলার স্পিসিসের যে ডিফারেন্ট মেম্বার আছে, তো সেই সমস্ত মেম্বারের মধ্যে কমিউনিকেশন করতে সাহায্য করে এবং এরা কিন্তু সেক্স অ্যাট্রাক্টমেন্ট হিসাবে কাজ করে। বিভিন্ন পরীক্ষাতে এই ডিফারেন্ট টাইপের একটো হরমোন থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তো ফেরোমন ইজ এ টাইপ অফ একটো হরমোন। দেখো, বিভিন্ন একটো হরমোন এক্ষেত্রে দেখতে পাচ্ছ, তো বম্বিকল আছে, মাস্ক ডোন আছে, সিভেটন আছে এবং কুইন সাবস্টেন্স আছে। এই সমস্ত একটো হরমোনগুলো কোন এনিম্যাল থেকে কোন এনিম্যাল বডিতে আমরা পাই, যেমন সিল্ক মথ, হানিবি এবং মাস্ক ডিয়ার এবং ক্যাট। তাহলে এক্ষেত্রে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো বম্বিকল আমরা কোথা থেকে পাবো? এক্ষেত্রে সিল্ক মথ থেকে পাবো, তাহলে এ কার সঙ্গে যাবে? 1। মাস্ক ডোন কোথা থেকে পাবো? মাস্ক ডিয়ার থেকে পাবো, হরিণ জাতীয় এনিম্যাল থেকে পাবো। সিভেটন পাবো, নাম দেখেই আমরা বুঝতে পারছি যে ক্যাট থেকে, এবং কুইন সাবস্টেন্স পাবো আমরা হানিবি থেকে। সুতরাং এই জায়গাতে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন সি। দেখো, অপশন সি তে কি বলেছে? এ বম্বিকল, তো বম্বিকল কোথা থেকে পাবো আমরা? সিল্ক মথ মানে এ 1। মাস্ক ডোন কোথা থেকে পাবো? এক্ষেত্রে বি দিয়েছে 3, তাহলে মাস্ক ডিয়ার থেকে পাবো। সিভেটন কোথা থেকে পাবো? দেখো, ক্যাট থেকে পাবো, তাহলে সি হচ্ছে 4। এবং কুইন সাবস্টেন্স কোথা থেকে পাবো? হানিবি থেকে। রাইট, এটুকু মাথায় রাখবে যে একটো হরমোন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এ আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সোমাটোট্রপিক হরমোন সিক্রেশন। দেখো, পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রধানত ডিফারেন্ট টাইপের হরমোন তৈরি হয়। অন্তত 6 টাইপস অফ হরমোন পিটুইটারি গ্রন্থির অ্যাডেনো হাইপোফাইসিস থেকে তৈরি হয়। তার মধ্যে গ্রোথ হরমোন সব থেকে বেশি পরিমাণে তৈরি হয়, গ্রোথ হরমোন। এবং গ্রোথ হরমোন লিভারের ওপর কাজ করে আরো এক রকমের মেটেরিয়ালস তৈরি করে, তো তার নাম হচ্ছে সোমাটোমেডিন। এবং সোমাটোমেডিনকে অনেক সময় বলা হয় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। এবং গ্রোথ হরমোন প্রধানত আমাদের বোনসের ওপর কাজ করে এবং কার্টিলেজের ওপর কাজ করে এবং তার ফলে দেহের ওভারঅল বৃদ্ধি ঘটায়। এক্ষেত্রে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য এসটিএইচ হরমোন। তাহলে এসটিএইচ হরমোন রিলেটেড কোন স্টেটমেন্ট আর রং স্টেটমেন্ট? অপশন এ বলছে হাইপোসিক্রেশন ইন দ্য চাইল্ডহুড রিজাল্টস দ্য মিড গেট অ্যান্ড ইন অ্যাডাল্ট দিস ইজ কল্ড দ্য সাইমন্স ডিজিজ। দেখো, যদি হাইপোসিক্রেশন হয় তাহলে কি হবে? ডোয়ারফিজম হবে। শিশুদের ক্ষেত্রে আমরা ডোয়ারফিজম দেখতে পাই এবং অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সাইমন্স ডিজিজ। এটা হাইপোসিক্রেশন মানে কম ক্ষরণ হলে। অপশন বি বলছে হাইপার সিক্রেশন ইন দ্য অ্যাডাল্ট কজেস জাইগ্যান্টিজম। অ্যাডাল্টের ক্ষেত্রে প্রধানত বলছে যে জাইগ্যান্টিজম হয়। অপশন সি বলছে হাইপার সিক্রেশন ইন দ্য অ্যাডাল্ট কজেস অ্যাক্রোমেগালি এবং অপশন ডি বলছে অ্যাক্রোমেগালি উইথ দ্য লার্জ জ।
সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে তো সেটা হচ্ছে অপশন বি, হাইপার সিক্রেশন ইন দ্য অ্যাডাল্ট কজেস দ্য জাইগান্টিজম। দেখো জাইগান্টিজম প্রধানত কোন ক্ষেত্রে তৈরি হয়, যখন এপিফাইসিস মানে বোনের যে এপিফাইসিস থাকে তো সেই এপিফাইসিস যখন কমপ্লিট যখন হয় না তো সেই সময় যদি এসটিএইচ হরমোনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অস্থির আকৃতি অনেক বেড়ে যায়, হাত এবং পায়ের দৈর্ঘ্য অনেক বেড়ে যায়, তো একেই বলা হয় জাইগান্টিজম। এবং জাইগান্টিজম প্রধানত আমরা কোন সময় দেখতে পাই, শৈশবে আমরা দেখতে পাই, তো জাইগান্টিজম ক্যারেক্টার শৈশবে। তাহলে এই জায়গাতে বলছে দেখো হাইপার সিক্রেশন ইন দ্য অ্যাডাল্ট কজেস জাইগান্টিজম, সো অবভিয়াসলি দিস ইজ রং অ্যান্সার, রাইট। এবং বাকিগুলো কিন্তু সবই ঠিক আছে। তার মানে শিশুদের ক্ষেত্রে যদি হাইপোসিক্রেশন হয়, কম ক্ষরণ হয়, তাহলে মিডগেট ডিজিজ হয়, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে যদি হাইপোসিক্রেশন হয় এসটিএইচ এর তাহলে একটা সাইমন ডিজিজ হয়। আর অ্যাডাল্টের ক্ষেত্রে যদি হাইপার সিক্রেশন হয় তাহলে অ্যাক্রোমেগালি হয়, এবং অ্যাক্রোমেগালির ফলে লার্জ লার্জ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গরিলা লাইক স্ট্রাকচার এক্ষেত্রে তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 এ চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ রং রিগার্ডিং দ্য হাইপার সিক্রেশন অফ দ্য থাইরক্সিন। তো থাইরক্সিনের হাইপার সিক্রেশনে এক্ষেত্রে কতগুলো স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোনটা রং স্টেটমেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো হাইপার সিক্রেশন হলে গ্রেভস ডিজিজ হয়। আমরা জানি যে টিএসএইচ এর সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে থাইরয়েড হরমোনের সিক্রেশনও কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে প্রধানত এই টাইপের যে ডিজিজ তো তাকেই বলা হয় গ্রেভস ডিজিজ, এবং গ্রেভস ডিজিজ কিন্তু ইজ এ টাইপ অফ অটো ইমিউনো ডিজিজ। অপশন বি বলছে এক্সোপথ্যালমিক গয়টার, হাইপার সিক্রেশনের জন্যই কিন্তু এক্সোপথ্যালমিক গয়টার হয়, হাশিমোটোস থাইরয়েডাইটিস এবং তার সঙ্গে সঙ্গে থাইরোটক্সিকোসিস। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ হাশিমোটোস থাইরয়েডাইটিস। এটা কিন্তু হাইপোসিক্রেশনের জন্য হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে যাই। রিকলিং বেনসন ডিসঅর্ডার ইজ ডিউ টু হাইপার সিক্রেশন অফ, অর্থাৎ এই টাইপের ডিসঅর্ডার প্রধানত কোন হরমোনের হাইপার সিক্রেশনের জন্য হয়। এক্ষেত্রে অপশন এ দিয়েছে ক্যালসিটোনিন, অপশন বি দিয়েছে T3 মানে ট্রাই আইডোথাইরোনিন, অপশন সি দিয়েছে টেট্রা আইডোথাইরোনিন, এবং অপশন ডি হচ্ছে PTH বা প্যারাথাইরয়েড হরমোন। এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে তো সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ PTH, অর্থাৎ রিকলিং বেনসন ডিসঅর্ডার প্রধানত প্যারাথাইরয়েড হরমোনের হাইপার সিক্রেশনের জন্যই হয়। আমরা জানি যে প্যারাথাইরয়েড হরমোন প্রধানত আমাদের ক্যালসিয়াম লেভেলকে প্রধানত এটা কন্ট্রোল করে, সুতরাং এক্ষেত্রে প্যারাথাইরয়েড হরমোনের হাইপার সিক্রেশনের জন্যই কিন্তু ওই ডিজিজটা সম্পন্ন হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা 7 এ চলে আসি। দেখো কুশিং সিনড্রোম ইজ ডিউ টু হাইপার সিক্রেশন অফ, তো কোন হরমোনের হাইপার সিক্রেশনের জন্য কুশিং সিনড্রোম হয়। অপশন এ বলছে গ্লুকোকর্টিকয়েড, অপশন বি হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, অপশন সি বলছে ক্যালসিটোনিন, এবং অপশন ডি হচ্ছে প্যারাথরমোন। তো এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। তো গ্লুকোকর্টিকয়েডের হাইপার সিক্রেশনের জন্যই কিন্তু কুশিং সিনড্রোম হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, দেখো হুইচ ইজ অলসো নোন এজ কলিপস হরমোন। তো কলিপস হরমোন আমরা কাকে বলবো, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন এ বলছে গ্রোথ হরমোন, অপশন বি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, অপশন সি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং অপশন ডি ক্যালসিটোনিন। তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। তো প্যারাথাইরয়েড হরমোনকে আমরা কিন্তু কলিপস হরমোনও বলবো। এরপর দেখো ম্যাচ কলাম এ এন্ড কলাম বি, অর্থাৎ কলাম এ এবং কলাম বি এর সঙ্গে ম্যাচিং দিয়েছে। এক্ষেত্রে কলাম এতে যেটা দিয়েছে যে বিভিন্ন টাইপের হরমোন দিয়েছে, যেমন পিটুইটারি হরমোন আছে, এপিনেফ্রিন আছে, এন্ডরফিন আছে এবং কর্টিসল আছে, এবং তাদের কেমিক্যাল নেচার দিয়েছে। দেখো স্টেরয়েড আছে, নিউরোপেপটাইড আছে, পেপটাইড এবং প্রোটিন এবং বায়োজেনিক অ্যামাইন। সুতরাং এক্ষেত্রে কোনটা কারেক্ট অপশনস হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো পিটুইটারি হরমোন আমরা প্রত্যেকেই জানি যে পিটুইটারি হরমোন মেইনলি যেটা হয় সেটা হচ্ছে পেপটাইড এবং প্রোটিন হরমোন, এটা আমরা সবাই জানি। সুতরাং এর সঙ্গে কোন অপশন যাবে, এর সঙ্গে 3 অপশন যাবে। তাহলে কোথাও দেখে নাও এখানে এর সঙ্গে 3 কোথায় আছে। এক্ষেত্রে আমরা দেখছি যে অপশন এ যেটা দেওয়া আছে এর সঙ্গে 3 আছে, আবার সি এতেও 3 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বাকিগুলো কিন্তু এক্ষেত্রে রং হয়ে যাবে, অর্থাৎ বি আর ডি কে আমরা কনসিডার করব না। নেক্সট অপশনে আমরা চলে যাই। দেখো এক্ষেত্রে বি যেটা দিয়েছে তো সেটা হচ্ছে এপিনেফ্রিন, এপিনেফ্রিন। তাহলে দেখো এপিনেফ্রিন, আচ্ছা এটা হয়তো আমি জানি না। তারপরে দেখো এন্ডরফিন, সুতরাং এন্ডরফিন, এন্ডরফিন হচ্ছে, আচ্ছা এটাও ধরে নাও তুমি জানো না। তাহলে এক্ষেত্রে ডি যেটা দিয়েছে তো সেটাই হচ্ছে কর্টিজল। আমরা জানি যে কর্টিজল প্রধানত স্টেরয়েড হরমোন। তাহলে ডি এর সঙ্গে 1 কোথায় আছে দেখে নাও। এক্ষেত্রে অপশন এ যেটা দিয়েছে ডি এর সঙ্গে 2 আছে, আবার এক্ষেত্রে আমরা দেখছি সি এতে দেখছি ডি এর সঙ্গে 1 আছে। তার মানে অবভিয়াসলি এটাই হচ্ছে কারেক্ট অপশন। ম্যাচিং টাইপের কোয়েশ্চেন্স এর মানে করার একটা সুবিধাই হচ্ছে এটা যে যদি তুমি 2-1টা অপশন যদি জেনে যাও তাহলে সহজেই তুমি করতে পারবে। সবগুলো যে জানার দরকার আছে সেরকম নয়, অ্যাকচুয়ালি 2-1টা জানলে একটু ট্রিক্স অ্যাপ্লাই করলেই তুমি কিন্তু করতে পারবে। তাহলে একটুখানি আমরা কেমিক্যাল নেচার দেখে নিই। তো পিটুইটারি হরমোন প্রধানত পেপটাইড এবং প্রোটিন হরমোন হবে। বি যেটা দিয়েছে এপিনেফ্রিন, এপিনেফ্রিনকে বলা হয় বায়োজেনিক অ্যামাইন। এবং এন্ডরফিন যেটা দিয়েছে এন্ডরফিন কিন্তু এক রকমের নিউরোপেপটাইড মানে ছোট ছোট প্রোটিন হরমোন। এবং কর্টিজল হচ্ছে স্টেরয়েড হরমোন।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 আমরা চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং দ্য সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। দেখো বিভিন্ন রকমের সেকেন্ড মেসেঞ্জার আছে, যেমন সাইক্লিক এএমপি একটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারে, হরমোন যেখানে ফার্স্ট মেসেঞ্জার, তাহলে বিভিন্ন কেমিক্যাল সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। এই সমস্ত সেকেন্ড মেসেঞ্জারগুলো হরমোন যখন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে সেলের মধ্যে কিছু রেসপন্স তৈরি হয়, এই সেকেন্ড মেসেঞ্জারগুলো তৈরি হয় এবং এই সেকেন্ড মেসেঞ্জার বিভিন্ন রকমের প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভ করে। সেটা হতে পারে প্রোটিন কাইনেজ এ, সেটা হতে পারে প্রোটিন কাইনেজ সি, এরকম ডিফারেন্ট প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেটেড হয় এবং তার ফলে পার্টিকুলার রেসপন্স আমরা দেখতে পাই। তো এই জায়গাতে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং দ্য সেকেন্ড মেসেঞ্জার। এক্ষেত্রে কতগুলো সেকেন্ড মেসেঞ্জারের কথা বলেছে, তো তার মধ্যে কোনটা ঠিক হবে সেটা বের করতে হবে। দেখো সাইক্লিক এমপি ইজ প্রডিউস ফ্রম দ্য এটিপি বাই এনজাইম অ্যাডিনাইলেট সাইক্লেস। অবভিয়াসলি সাইক্লিক এমপি প্রধানত জিপিসিআর এর থ্রু দিয়ে তৈরি হয়, অর্থাৎ জি প্রোটিন কাপল রিসেপ্টরের থ্রু দিয়ে তৈরি হয়। কোনো হরমোন যখন এই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় তখন কি হয়, তখন এই অ্যাডিনাইলেট সাইক্লেস এনজাইম অ্যাক্টিভ হয়ে যায় এবং এই অ্যাডিনাইলেট সাইক্লেস এনজাইম এটিপি থেকে সাইক্লিক এমপি তৈরি করে। তাহলে এই স্টেটমেন্ট কিন্তু ট্রু হবে। অপশন বি বলছে IP3 এবং ড্যাগ এবং ক্যালসিয়াম অ্যাক্টস অ্যাজ দ্য সেকেন্ড মেসেঞ্জার। IP3 ড্যাগ এবং ক্যালসিয়াম কিন্তু সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। আমরা জানি যে এই যে IP3 এবং ড্যাগ এটাও কিন্তু জিপিসিআর এর থ্রু দিয়ে কাজ করে, কিন্তু অন্য জি প্রোটিন এক্ষেত্রে হেল্প করে। যেক্ষেত্রে সাইক্লিক এমপি তৈরি হবে জি প্রোটিন আলফা, তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অন্য বা আলফা ইস থেকে প্রধানত সাইক্লিক এমপি তৈরি হয়, এটা কিন্তু অন্য আলফা সাবইউনিট তৈরি করে। জি প্রোটিনে 3টে সাবইউনিট থাকে, একটা আলফা আর একটা বিটা গামা। তো আলফা সাবইউনিট ডিফারেন্ট রকমের হতে পারে, সাইক্লিক এমপি এক রকমের আলফা সাবইউনিট থেকে তৈরি হয়। IP3 বা ড্যাক অর্থাৎ ইনোসিটল 1,4,5 ট্রাইফসফেট ডাইঅ্যাসাইল গ্লিসারল আবার অন্য প্রধানত আলফা সাবইউনিট থেকে তৈরি হয়। কিন্তু যাই হোক IP3 ড্যাগ এবং ক্যালসিয়াম কিন্তু সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। সো দিস ইজ অলসো কারেক্ট। অপশন সি বলছে সাইক্লিক জিএমপি ইজ প্রডিউসড ফ্রম দ্য জিটিপি বাই এনজাইম গুয়ানাইলেট। এক্ষেত্রে অপশন সি যেটা দিয়েছে কি বলছে যে সাইক্লিক জিএমপি প্রধানত এটাও কিন্তু একটা সেকেন্ড মেসেঞ্জার, এটা কিন্তু এনজাইম গুয়ানাইলেট থেকে তৈরি হয়। এক্ষেত্রে অ্যাডিনাইলেট সাইক্লেস যেক্ষেত্রে সাইক্লিক এমপি তৈরি করে, এনজাইম গুয়ানাইলেট বলছে সাইক্লিক জিএমপি তৈরি করে এবং অল আর কারেক্ট। তাহলে দেখো সমস্ত স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। সো দ্য কারেক্ট অপশন উইল বি ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, রায়ানোডাইন রিসেপ্টর কজেস দ্য রিলিজ অফ। অপশন এ বলছে ক্যালসিয়াম, অপশন বি নাইট্রিক অক্সাইড, অপশন সি হচ্ছে পটাশিয়াম এবং অপশন ডি Na+। দেখো রায়ানোডাইন রিসেপ্টর কোথায় থাকে, রায়ানোডাইন রিসেপ্টর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে এবং এই রায়ানোডাইন রিসেপ্টরের সঙ্গেই কিন্তু ক্যালসিয়াম যুক্ত হয় এবং তার ফলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রিলিজড হয় এবং এই রিলিজড ক্যালসিয়াম ক্যালমোডিউলিনের সঙ্গে যুক্ত হয়। তাহলে রায়ানোডাইন রিসেপ্টর প্রধানত ক্যালসিয়াম রিলিজ করবে কোথা থেকে, এটা রিলিজ করবে ক্যালসিয়ামকে প্রধানত স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সব থেকে ছোট এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা? এক্ষেত্রে অপশন এ দিয়েছে পিটুইটারি, অপশন বি পিনিয়াল, অপশন সি থাইমাস এবং অপশন ডি থাইরয়েড। দেখো আমরা অনেকে এটা ভাবি যে সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি যেটা, তো সেটাই হচ্ছে পিটুইটারি, কিন্তু এই জায়গাতে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। সো পিনিয়াল গ্ল্যান্ড কিন্তু স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন তৈরি হয় যেটা স্লিপ ওয়েক বিহেভিয়ারে হেল্প করে এবং পিটুইটারি হচ্ছে সেকেন্ড স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যদি পিটুইটারি পিনিয়াল না দিয়ে যদি অন্য কোনো অপশন দিত তাহলে তুমি পিটুইটারিকে অবশ্যই তোমাকে চয়েস করতে হতো, কিন্তু যেহেতু যদি কোনোভাবে পিটুইটারি এবং পিনিয়াল যদি দুটো যদি দেয় অপশানে, তাহলে অবশ্যই যেটা কারেক্ট অপশন হবে তো সেটা কিন্তু পিনিয়াল গ্ল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 আমরা চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 13, ইন ম্যামালস প্রাইমারি সার্কাডিয়ান ক্লক ইজ লোকেটেড ইন। তাহলে তার মানে ম্যামালসের ক্ষেত্রে যে সার্কাডিয়ান ক্লক মানে কি 24 আওয়ার সাইকেল, এটা বায়োলজিক্যাল ক্লকের থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। সুতরাং দেখো প্রত্যেকটা অ্যানিমালস কিন্তু একটা রিদমের মধ্যে চলে। সার্ক অ্যানুয়াল রিদম মানে যে সমস্ত ঘটনাগুলো 1 বছর অন্তর অন্তর ঘটে, আবার সার্কাডিয়ান রিদম মানে যে সমস্ত ঘটনা 24 আওয়ার্স ইন্টারভ্যালে ঘটে, লুনাটিক রিদম মানে যেটা 15 দিন অন্তর অন্তর ঘটে। সুতরাং এরকম ভাবে প্রধানত বায়োলজিক্যাল ক্লককে আমরা ডিফাইন করতে পারি। তো এক্ষেত্রে বলছে যে ম্যামালসের ক্ষেত্রে প্রাইমারি সার্কাডিয়ান ক্লক প্রধানত কোথায় থাকে, এটাই আমাদের অপশন সেটা দিয়েছে। এক্ষেত্রে অপশন এ যেটা দিয়েছে অক্সিপিটাল সেরিব্রাম, অর্থাৎ সেরিব্রামের অক্সিপিটাল লোবে থাকে। অপশন বি বলছে সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস, অপশন বি বলছে প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস এবং অপশন ডি অ্যামিগডালা। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে হাইপোথ্যালামাসের সুপ্রা কায়াসমেটিক নিউক্লিয়াস। তো এটাই এর মধ্যেই কিন্তু প্রাইমারি সার্কাডিয়ান ক্লক প্রধানত লোকেটেড থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইজ রেসপন্সিবল ফর মোবিলাইজিং অফ দ্য ক্যালসিয়াম ফ্রম দ্য বোন অ্যান্ড ইনক্রিজিং ফসফেট এক্সক্রিশন থ্রু দ্য ইউরিন। দেখো এক্ষেত্রে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে অস্থি থেকে ক্যালসিয়ামকে বের করে, অর্থাৎ ব্লাডেতে ক্যালসিয়াম লেভেলের পরিমাণ বাড়ায়
এবং ফসফেটকে প্রধানত ইউরিন দিয়ে নির্গত করে, অর্থাৎ ফসফেটের পরিমাণ কমায়। তো কোন হরমোন? এক্ষেত্রে অপশন এ যেটা দিয়েছে তো সেটা হচ্ছে ক্যালসিটোনিন, অপশন বি হচ্ছে এনজিওটেনসিন, অপশন সি হচ্ছে প্যারাথরমোন এবং অপশন ডি ভ্যাসোপ্রেসিন। সুতরাং এই জায়গাতে অবভিয়াসলি কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে প্যারাথরমোন। তো প্যারাথরমোন প্রধানত বোন থেকে অস্থি থেকে ক্যালসিয়ামকে রিলিজ করে এবং তার সঙ্গে সঙ্গে ফসফেটকে ইউরিন দিয়ে বের করে দেয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 আমরা চলে যাই, হুইচ লিপিড সলিবল হরমোন ইন্টারঅ্যাক্ট উইথ সেল সারফেস রিসেপ্টর। তাহলে কোন লিপিড সলিবল হরমোন প্রধানত সেল সারফেস রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে? দেখো, কোনো হরমোনের যে রিসেপ্টর সেটা প্রধানত দুই ধরনের হয়, একটা মেমব্রেন বাউন্ড রিসেপ্টর এবং আর এক রকমের যে রিসেপ্টর তো তাকেই বলা হয় মোবাইল রিসেপ্টর। এবং এই মোবাইল রিসেপ্টর সাইটোপ্লাজমে থাকতে পারে অথবা সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে। এবং প্রধানত যে সমস্ত লিপিড সলিবল হরমোন জানেন, তার মানে যারা প্লাজমা মেমব্রেন ক্রস করে যায় তারাই প্রধানত মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। এক্ষেত্রে যে অপশনগুলো দিয়েছে, অপশন এ বলছে প্রোজেস্টেরন, অপশন বি বলছে ইস্ট্রাডাইল, অপশন সি হচ্ছে থাইরক্সিন এবং অপশন ডি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে তো সেটাই হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। হুইচ লিপিড সলিবল হরমোন ইন্টারঅ্যাক্ট উইথ সেল সারফেস রিসেপ্টর। সমস্ত হরমোন মানে অ্যাকচুয়ালি স্টেরয়েড বা সেক্স হরমোন যেগুলো আছে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এরা কিন্তু মোবাইল রিসেপ্টর বা এরা কিন্তু নিউক্লিয়ার রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। থাইরক্সিনও কিন্তু মোবাইল রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, অর্থাৎ থাইরক্সিন হরমোনের রিসেপ্টর কিন্তু কখনোই প্লাজমা মেমব্রেনে থাকে না, এটা মাথায় রাখবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং কারেক্ট যে অপশন হবে তো সেটাই হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন যদিও লিপিড সলিবল, দ্যাট মিনস ইট ক্যান ক্রসেস প্লাজমা মেমব্রেন, বাট ইয়েট এটা কিন্তু সেল সারফেস রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিকারসার অফ দ্য কর্টিকোস্টেরয়েড। তো কর্টিকোস্টেরয়েডের প্রিকারসার প্রধানত কোনটা? কর্টিকোস্টেরয়েড, দেখো অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ডিফারেন্ট টাইপের হরমোন তৈরি হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড। তো এর মধ্যে বলছে যে কোনটা কর্টিকোস্টেরয়েড, মানে কোনটা সেক্স কর্টিকয়েড, সেক্স স্টেরয়েড, তো সেটাই আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে অপশন এ বলছে অ্যান্ড্রোজেন, অপশন বি হচ্ছে ইস্ট্রোজেন, অপশন সি হচ্ছে প্রেগনিনোলন এবং অপশন ডি হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, মানে প্রিকারসার অফ দ্য কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েডের প্রিকারসার কোনটা? এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে প্রেগনিনোলন। তো প্রেগনিনোলন থেকেই প্রধানত সেক্স কর্টিকয়েড তৈরি হয়। আবার এক্ষেত্রে দেখো কলাম এ এবং কলাম বি দিয়ে দিয়েছে, অর্থাৎ কলাম টাইপের কোয়েশ্চেন সেক্ষেত্রে দিয়েছে। কলাম এতে বিভিন্ন রকমের হরমোন দিয়েছে এবং কলাম বিতে দিয়েছে এরা প্রধানত কি কাজ করে। দেখো কলাম এতে কোন হরমোন দিয়েছে? মেলাটোনিন দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অক্সিটোসিন দিয়েছে, কোলেসিস্টোকাইনিন, প্রোল্যাকটিন এবং সোমাটোস্ট্যাটিন। আর কলাম বিতে দিয়েছে ইনহিবিট দ্য সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন, তো গ্রোথ হরমোনের সিক্রেশনকে ইনহিবিট করবে। 2 দিয়েছে সিনথেসিস অফ দ্য মিল্ক ইন মেমারি গ্ল্যান্ড, তো মেমারি গ্ল্যান্ড থেকে মিল্ক তৈরি করে। 3 দিয়েছে সিক্রেশন অফ দ্য মিল্ক অ্যান্ড দ্য ইউটেরাইন কন্ট্রাকশন, তার মানে দুগ্ধ তৈরি করে মেমারি গ্ল্যান্ডে। এটা এটা 2 নাম্বার অপশন যেটা দিয়েছে এই জায়গাতে। এবং 3 নম্বরে দিয়েছে যে সিক্রেশন অফ দ্য মিল্ক, মানে মেমারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেট করে এবং ইউটেরাইন কন্ট্রাকশন করে, অর্থাৎ বেবির এক্সপালশন করে। 4 নম্বর অপশন যেটা দিয়েছে এনজাইম সিক্রেশন ফ্রম দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে এনজাইম তৈরি করে। এবং 5 নম্বর দিয়েছে রেগুলেট দ্য সার্কাডিয়ান রিদম। তোমরা অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কিন্তু তুলনামূলকভাবে ইজি কোয়েশ্চেন্স। দেখো আমরা প্রত্যেকেই জানি যে মেলাটোনিন স্লিপ ওয়েক বিহেভিয়ারে হেল্প করে, তাহলে একটা রেগুলেট দ্য সার্কাডিয়ান রিদম। ঠিক আছে, তাহলে মেলাটোনিন এ কোন অপশনের সঙ্গে যাবে? এ যে অপশনের সঙ্গে যাবে প্রধানত এ যে অপশনের সঙ্গে যাবে সেটা হচ্ছে 5। তাহলে কোন জায়গাতে A5 আছে দেখে নাও, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিতে A5 আছে এবং তার সঙ্গে সঙ্গে এতে 5 আছে, তার মানে বাকিগুলো কিন্তু হচ্ছে না। অক্সিটোসিন কি কাজ করবে? সিক্রেশন অফ দ্য মিল্ক অ্যান্ড ইউটেরাইন কন্ট্রাকশন, অবভিয়াসলি মিল্ক সিক্রেশন এবং ইউটেরাইন কন্ট্রাকশন করবে, অর্থাৎ অক্সিটোসিন এর যে কাজ সেটা হচ্ছে 3 নাম্বার কাজ। ঠিক আছে, তাহলে B3, আবার এখানেও আমরা দেখছি যে B3। তাহলে পরের অংশে আমরা যাব কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন কি কাজ করছে? এক্ষেত্রে সি যেটা দিয়েছে তো কোলেসিস্টোকাইনিন, দেখো কোলেসিস্টোকাইনিন যে কাজ করে তো সেটা হচ্ছে এটা কিন্তু এক রকমের জিআই ট্র্যাক্ট হরমোন, তাহলে কোলেসিস্টোকাইনিন কজেস এনজাইম সিক্রেশন ফ্রম দ্য প্যানক্রিয়াস, তো প্যানক্রিয়াস থেকে এনজাইম সিক্রেশনকে কন্ট্রোল করে, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু কারেক্ট আছে, C4 কিন্তু কারেক্ট আছে। তারপরে দেখো প্রোল্যাকটিন সিনথেসিস অফ দ্য মিল্ক ইন দ্য মেমারি গ্ল্যান্ড, অবভিয়াসলি দুগ্ধ তৈরি করবে কিন্তু প্রোল্যাকটিন, এবং সোমাটোস্ট্যাটিন ইনহিবিট দ্য সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোনের সিক্রেশনকে ইনহিবিট করে, তাহলে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন ডি। আচ্ছা, ব্রেস্টের ওপর প্রধানত তিনটে হরমোন বা 4টে হরমোন কাজ করে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো ইস্ট্রোজেন প্রধানত স্তনগ্রন্থির প্রধানত লবিউলের ডাক্টের বৃদ্ধি ঘটায়, মানে মেমারি গ্ল্যান্ডের যে বিভিন্ন ডাক্ট আছে, মিল্ক ডাক্ট আছে তার বৃদ্ধি ঘটায়, এবং প্রোজেস্টেরন প্রধানত লবিউলের বৃদ্ধি ঘটায়, যে লবিউলের মধ্যে মিল্ক তৈরি হয়। আর মিল্কে কে তৈরি করবে? প্রোল্যাকটিন, এবং ইজেকশন কে করবে মিল্কের বা দুগ্ধ নিঃসরণ কে করবে? অক্সিটোসিন, রাইট? সুতরাং এই অংশটা মাথায় রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে সোমাটোস্ট্যাটিন কিন্তু গ্রোথ হরমোনের সিক্রেশনকে ইনহিবিট করে।
নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার আমরা 18-এ চলে যাই। সুতরাং কোয়েশ্চেন্স নাম্বার 18-এ আমরা চলে যাই। আচ্ছা, এক্ষেত্রে দেখো চেঞ্জেস ইন দ্য কর্টিসল লেভেল ইন দ্য এডিসন ডিজিজ ক্যান লিড টু, অর্থাৎ কর্টিসল লেভেল যদি পরিবর্তিত হয় তাহলে এডিসন ডিজিজ হয়, এবং এই এডিসন ডিজিজের কি সিমটমস আমরা দেখতে পাবো। এক্ষেত্রে এডিসন ডিজিজের কি সিমটমস দেখতে পাবো, দেখো সাপ্রেসড ইমিউনিটি অ্যান্ড ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ, অর্থাৎ ইমিউনিটি আমাদের সাপ্রেসড হয়ে যায় এবং ব্লাড গ্লুকোজ লেভেলের পরিমাণ বেড়ে যায়। অপশন বি বলছে গেন ওয়েট বেড়ে যায় এবং লাইটনিং অফ দ্য স্কিন, মানে স্কিনের যে মেলানিন আছে তো সেই মেলানিনের প্রধানত পরিবর্তন হয়ে যায়। লস ওয়েট মানে ওয়েট লস হয়, হাইপার পিগমেন্টেশন হয় এবং রিডিউস দ্য ব্লাড গ্লুকোজ লেভেলের পরিমাণ কমায়। অপশন ডি বলছে ইনডিউস ইমিউনিটি অ্যান্ড রেইজ দ্য ব্লাড গ্লুকোজ। সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে অপশন সি, লস ওয়েট, হাইপার পিগমেন্টেশন এবং রিডিউস দ্য ব্লাড গ্লুকোজ। ওকে, সুতরাং এডিসন ডিজিজে প্রধানত এই সমস্ত সিমটমসগুলো আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19-এ চলে আসে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন ডাজ নট ইনক্রিজ উইথ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কখন বাড়বে না, অর্থাৎ এই হরমোনের লেভেলের পরিমাণ কখন বাড়বে না। এক্ষেত্রে অপশন এ বলছে এক্সারসাইজ, অপশন বি বলছে ইনক্রিজ ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, এবং অপশন সি বলছে স্ট্যান্ডিং, এবং অপশন ডি হচ্ছে ভমিটিং। সুতরাং কারেক্ট যে অপশন হবে অ্যান ইনক্রিজ ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, যদি কোনোভাবে এক্সট্রাসেলুলার ফ্লুইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এডিএইচ ডাজ নট ইনক্রিজ, রাইট? কারণ অ্যান্টিডায়াবেটিক হরমোন প্রধানত নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবুলের উপর কাজ করে এবং সেখান থেকে ওয়াটারের রিঅ্যাবসর্পশন ঘটায় এবং তার ফলে ইউরিনের মধ্য দিয়ে জলের পরিমাণ কম নির্গত হয়। সো দিস উইল অ্যাক্টস অ্যাজ রিটেনশন অফ ওয়াটার, মানে জলকে আমাদের দেহের মধ্যে প্রধানত রেখে দেয়। তাহলে এক্ষেত্রে দেখো এডিএইচ হরমোন কখন ইনক্রিজ করবে, এক্সারসাইজের সময় ইনক্রিজ করবে, আমরা যখন স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকি, বমির সময় এটা কিন্তু এডিএইচ হরমোন ইনক্রিজ করবে, কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে কিন্তু এডিএইচ হরমোনের পরিমাণ আমাদের দেহতে বাড়বে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20-তে আমরা চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন অ্যাকশন। তাহলে এক্ষেত্রে কতগুলো ফাংশন দিয়েছে, ইনসুলিন প্রধানত কি কাজ করে, ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায়। তাহলে এর মধ্যে কোনটা প্রধানত ইনসুলিন অ্যাকশনের সঙ্গে রিলেটেড নয়। দেখো আমি আবারও বলছি, আমি এমনভাবে এই কোয়েশ্চেন্সগুলো আমি সেট করেছি একদম সিকুয়েন্সিয়ালি দেওয়া আছে। যেমন প্রথমে বেসিক কনসেপ্ট অফ এন্ডোক্রিনোলজি, তারপরে পিটুইটারি, থাইরয়েড, তারপরেই আমরা দেখছি যে প্যানক্রিয়াস। সুতরাং এইভাবে সেট করা আছে, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং প্রধানত এই জায়গাগুলো থেকেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে এন্ডোক্রিনোলজিতে প্রশ্ন দেওয়া হয়। দেখো এক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 20 যেটা বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন অ্যাকশন, ইনসুলিন অ্যাকশনের সঙ্গে কোনটা অ্যাসোসিয়েটেড নয়। ইনক্রিজড গ্লুকোজ ট্রান্সপোর্ট, তো গ্লুকোজ ট্রান্সপোর্টে প্রধানত এটা হেল্প করবে। ইনক্রিজ দ্য গ্লাইকোজেন ফর্মেশন, তো গ্লাইকোজেন ফর্মেশনকে ইনসুলিন প্রধানত বাড়ায়। এবং এনহ্যান্সড লাইপোলাইসিস ইন দ্য অ্যাডিপোস টিস্যু, অর্থাৎ অ্যাডিপোস টিস্যু থেকে ফ্যাটকে ভঙ্গ করে। এবং ডিক্রিজ দ্য রেট অফ গ্লুকোনিওজেনেসিস মানে এক্ষেত্রে কোনো নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে প্রধানত এক্ষেত্রে গ্লুকোজ তৈরি হওয়া। সুতরাং হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন অ্যাকশন, তার মানে এক্ষেত্রে যে সমস্ত অ্যাকশনগুলো বলেছে তারা কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে দেখতে হবে যে যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায় তখনই কিন্তু ইনসুলিন হরমোন সিক্রেটেড হবে। তাহলে কোন কোন ঘটনাগুলো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিচ্ছে সেটাই আমাদের ইনসুলিন অ্যাকশনে বুঝতে হবে। তো এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ এনহ্যান্সড লাইপোলাইসিস ইন দ্য অ্যাডিপোস টিস্যু। বাকি সমস্ত ঘটনাগুলো কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21-এ চলে আসি, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস ইজ কজড বাই। দেখো ডায়াবেটিস দুই ধরনের হয়, একটা টাইপ 1 এবং আর একটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস প্রধানত কোন কারণের জন্য হয় এটাই এক্ষেত্রে বলতে চাইছে। বলছে ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক বিটা সেল। দেখো বিটা সেল যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে এখান থেকে ইনসুলিন তৈরি হয় না। দেখো প্যানক্রিয়াসে দুই ধরনের সেল থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে দুই ধরনের মানে ডিফারেন্ট টাইপের সেল থাকে। যেমন আলফা সেল থেকে গ্লুকাগন তৈরি হয়, বিটা সেল থেকে প্রধানত ইনসুলিন তৈরি হয়। তাহলে যদি কোনোভাবে ডায়াবেটিস মেলিটাসের কারণটা কি, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস মানে ইনসুলিনের পরিমাণ কমে যাও, আর টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের কারণ হচ্ছে ইনসুলিন রিসেপ্টর যদি কোনোভাবে ইনসেনসিটিভ হয়ে যায় তখন টাইপ 2 ডায়াবেটিস হবে। সুতরাং এক্ষেত্রে যেটা বলতে চেয়েছে যে ইনসুলিনের পরিমাণ কমে যাচ্ছে কোন কারণের জন্য হচ্ছে, ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক বিটা সেল। অবভিয়াসলি প্যানক্রিয়াটিক বিটা সেল যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস রোগ হবে, কারণ ইনসুলিনের পরিমাণ কমবে। গ্লুকোজ ইনটলারেন্স, গ্লুকোজ ঠিকঠাকভাবে ইউটিলাইজ হচ্ছে না। ডিফেক্ট ইনসুলিন সিক্রেশনের ডিফেক্টের জন্য হয় ডিক্রিজড সিনথেসিস অফ দ্য ইনসুলিন রিসেপ্টর এর পরিমাণ যদি কমে যায় তখনই কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হয়। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন এ, ডিস্ট্রাকশন অফ দ্য প্যানক্রিয়াটিক বিটা সেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে আমরা চলে আসি, থাইরোটক্সিকোসিস।
thyrotoxicosis caused extremely high level of thyroxine, it is due to, তাহলে থাইরোটক্সিকোসিস কখন হবে? যখন থাইরক্সিন হরমোনের পরিমাণ যখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এর কারণটা কি? অপশন এ বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের জন্য প্রধানত এই থাইরোটক্সিকোসিস হয়। অপশন বি বলছে টিএসএইচ ইমিউনোগ্লোবিউলিনের জন্য হয়। অপশন সি বলছে থাইরোট্রপিন রিলিজিং হরমোনের জন্য হয়। অপশন ডি বলছে প্যারাথাইরয়েড হরমোনের জন্য হয়। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে টিএসএইচ ইমিউনোগ্লোবিউলিনের জন্য প্রধানত এই থাইরোটক্সিকোসিস ডিজিজ হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 চলে আসি। অ্যামং দ্য ফলোইং হাইপোথ্যালামাস পেপটাইড হরমোন হুইচ ইজ স্মলেস্ট। তাহলে কিছু হাইপোথ্যালামিক পেপটাইড হরমোনের এক্ষেত্রে এক্সাম্পল দিয়েছে, তো তার মধ্যে কোনটা সব থেকে ছোট এটাই আমাদেরকে বের করতে হবে। অপশন এ বলছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অপশন বি বলছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, অপশন সি থাইরোট্রপিন রিলিজিং হরমোন এবং অপশন ডি হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এক্ষেত্রে সব থেকে ছোট যে হাইপোথ্যালামিক হরমোন হবে তো সেটাই হচ্ছে জিএনআরএইচ। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 24 আমরা চলে এসে অ্যালডোস্টেরন ইজ ইনভলভড ইন। অ্যালডোস্টেরন প্রধানত কোথা থেকে সিক্রেটেড হয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হয়। তো অ্যালডোস্টেরন প্রধানত কোন কাজ করে? অপশন এ বলছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করবে, অপশন বি হচ্ছে ফ্যাট মেটাবলিজমে হেল্প করবে, অপশন সি বলছে ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে অর্থাৎ দেহেতে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখবে এবং অপশন ডি হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ ইলেকট্রোলাইট ব্যালেন্স। মানে অ্যালডোস্টেরন যে কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রোলাইস এর ব্যালেন্স করবে, তার মানে সোডিয়াম এবং পটাশিয়াম লেভেলকে ঠিক রাখে। এবং কোয়েশ্চেন নাম্বার 25 চলে আসি। হু স্টাডিড দ্য থাইরক্সিন অন দ্য ট্যাডপোল মেটামরফোসিস। দেখো এমফিবিয়ার প্রধানত যে ট্যাডপোল আছে এই ট্যাডপোল প্রধানত অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে বা ব্যাঙাচি যেটাকে বলা হয়, এবং এই ট্যাডপোল পরবর্তীকালে তার বিভিন্ন চেঞ্জেস ঘটবে এবং সেই চেঞ্জেসের ফলে একটা অ্যাডাল্ট প্রধানত ফ্রগ তৈরি হয়। তো এই যে থাইরক্সিন হরমোন প্রধানত এই ফ্রগের মেটামরফোসিসে হেল্প করে অর্থাৎ ট্যাডপোল থেকে অ্যাডাল্ট ফ্রগ তৈরি করে। তো এক্ষেত্রে যে হরমোন কাজ করে তো তার নাম হচ্ছে থাইরক্সিন। তো এটা কে প্রথম নোটিস করেছিলেন এটাই প্রশ্নে দেওয়া আছে। অপশন এ বলছে কেন্ডাল, অপশন বি বলছে স্টার্লিং, অপশন সি হচ্ছে হাক্সলে এবং অপশন ডি বলছে গৌডার নেটস্ক। সুতরাং এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে তো সেটা হচ্ছে স্টার্লিং। তো স্টার্লিং এ প্রথমে নোটিস করেছিলেন যে থাইরক্সিন হরমোন প্রধানত ট্যাডপোলের মেটামরফোসিসে হেল্প করে। সুতরাং এন্ডোক্রিনোলজির যে 50টা কোয়েশ্চেন্স আছে এই 50টা কোয়েশ্চেন্সের মধ্যে আমি 25 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম এবং পরের ক্লাসে আরও বাকি 25 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এন্ডোক্রিনোলজির প্রথমে থিওরি পড়ে নেবে, তারপরে এই কোয়েশ্চেন্সগুলো একটু প্র্যাকটিস করবে বা আমি যেগুলো বললাম এগুলো একটু দেখবে, কারণ যে সমস্ত রিজিয়ন্স থেকে আমি প্রশ্নগুলো দিয়েছি প্রধানত এই সমস্ত জায়গা থেকেই প্রশ্ন এন্ডোক্রিনোলজিতে বিশেষত হিউম্যান ফিজিওলজির এই জায়গা থেকে প্রধানত কোয়েশ্চেন্স দেওয়া হয়। আজকে তাহলে এই পর্যন্তই। সকালে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।